নির্মলা, একটু আগে জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল। প্লেয়ারে বাঁশির ডেস্কটা চাপিয়ে দিয়েছি। জানি না শীত মৌসুমের শুরুর বৃষ্টি আমাকে এত আচ্ছন্ন করে কেন। জানালায় দাঁড়িয়ে বড় রাস্তার দিকে তাকিয়েছিলুম। ট্রাম লাইনগুলো খালি পড়ে আছে। রাস্তার সে বিরাট হাঙরদের এখন ঘুমোবার সময়। চারপাশের বাতিগুলো নিভে গেছে। পুরনো দেয়াল, পুরনো ঘরবাড়ি, পুরনো অন্ধকার, এসব দেখার ক্লান্তিটুকু পুষিয়ে নেওয়ার জন্য বাঁশির ডেস্কটা চাপিয়েছি। দু একটা ট্যাক্সি নির্জন রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। হঠাৎ মনে হলো ওদের তুলনায় বেজন পাড়াগাঁয় মহিষের গাড়িগুলোর অবসর অসীম। আয় আয় আয়, ভেতর আয়, ভেতর আয়। তোর সাথে কতদিন পর দেখা হলো বলতো? বস। বছর আষ্টেক তো হবে, তাই না? সম্ভবত। তা চাকরি বাকরি কি করছিস? চাকরি ঠিক বলা যায় না, অন্য জোটাচ্ছি। কিন্তু এভাবে আর কতদিন চলবে? কতদিন চলবে তা জানি না, তবে বেশ তো চলে যাচ্ছে। তোর স্বভাব কিন্তু আগের মতো রয়ে গেছে। তুই বেশ উঁচু দরে চাকরি করছিস, তাই না? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। এই একটা মোটামুটি করছি। বৈষয়িক চাতুর্যের কাছে তোর দুঃসময়গুলো পরাজিত। বারবার মনে হচ্ছিল কোথায় যেন একটা অসঙ্গতি বোধ আছে। নির্মলা, প্রকাশ এসে পড়া চিঠিটা লেখা হয়ে ওঠেনি। প্রকাশের সঙ্গে ওর এক বন্ধু এসেছিল। রাতে ওরা কেউ কিছু খেলো না। ওর বন্ধু সহ রেস্তোরাঁয় নাকি প্রচুর খেয়েছে। মুখে না বললেও প্রকাশের মুখের গন্ধে আমি ঠিকই বুঝে নিতুম। যাই বলো না কেন সচিন, তোমার বাঙালিপনাটা আমার একদম ভালো লাগে না। তোমার ইচ্ছে লখনৌ ছেড়ে কলকাতা আসতে হলো। কলকাতায় তুমি খারাপটা দেখলে কি? এটা কোনো শহর হলো? চারিদিকে তাকালে গা ঘিন ঘিন করে। বাড়ি ঘর পথ ঘাট সব পুরনো। অফিস ভাঙার পর হাওড়া কিংবা শিয়ালদা স্টেশনে দাঁড়ায় দেখবে পঙ্গপালের মতন কিলবিল করছে মানুষ। আম্বালায় তুমি ছাড়তে চাইতে না, মিরাটও তাই। এলাহাবাদ তো তোমাকে পেয়ে বসেছিল। আর লখনৌ, এর মতো জায়গা তো পৃথিবীতেই নেই। কলকাতা এসে অবধি তুমি কলকাতা সম্পর্কে নাক ছিটকে যাচ্ছ। কলকাতা কিন্তু আমার বেশ লাগে। বাংলা সবকিছু তো তোমার কাছে স্বর্গ। পত্রিকা কি ছাইপাশ সব লিখেছ? অন্যায় কি লিখেছি? তোমার লেখার মধ্যে একটা রক্ষণশীল মনোভাব আছে। এই যুগে সব অচল। আর তোমার লেখাপড়া আমি কেন, যে কোনো বাঙালি শিক্ষিতা মেয়েরাই হাসবে। কখনো না। তুমি বাঙালি মেয়েদের চেনোই না। বাঙালি মেয়েদের আমি চিনি না। বিশেষ করে সচি নামের একটা মেয়ে যখন বাঙালি মেয়েদের রিপ্রেজেন্ট করতে চাইছে। তোমার সবটাতেই ঠাট্টা। আমি ঠাট্টা করছি কোথায়? ঠাট্টা করছো তুমি। কলকাতা যাব বলে মাথাটা খারাপ করে দিয়েছে। আর কলকাতা আসার পর আমার এই মানসিক দুর্দশা, এই শহরটাকে আমি একদম সহ্য করতে পারছি না। আচ্ছা, তোমার কি ভালো লাগে বলো তো এখানে? তুমি পাশাপাশি আছো তাই। জানো, তোমাকে দেখলে না আমার বহির্বাংলা স্টেশনের কথা মনে পড়ে। মনে করো, যত দূর চোখ যায় শীতের রাতের কুয়াশা কিংবা বর্ষা রাতের বৃষ্টি। তুমি বিরাট অলস্টার গায়ে দিয়ে, মাথায় হ্যাট দিয়ে, দুর্দান্ত ভঙ্গিতে দুঃসাধ্য ভিড় ঠেলে
প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছ, তখন তোমাকে অপরাজেয় অধিনায়কের মতো মনে হচ্ছে, আর আমি তোমার ঠিক পাশে পাশে। বুঝলি সোমেন, সচিকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, কিন্তু সচির ওই একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, ওর বাঙালি মহাটা। কেন, বড্ড বিশ্রী লাগে নাকি? না, ঠিক তা নয়, কেমন যেন অশোভন মনে হয়। কলকাতার প্রতি ক্ষোভটা তোর মিটল না তাহলে? আশ্চর্য, গতকালই এই নিয়ে সচির সাথে আমার কথা কাটাকাটি হচ্ছে। অবশ্য সচি সবসময় পাশাপাশি থাকছে, এইটুকুই আমার জন্য যথেষ্ট। এই বেশ ভালো আছি। মাঝে মাঝে শরীরটা কেমন যেন হয়ে যায়, তখন মনটাও তেতো হয়ে ওঠে। এই ব্যর্থতা হয়তো 5 মিনিটের কিংবা 5 ঘন্টার। সুস্থিরভাবে জীবনকে উপভোগ করবার যোগ্যতা তোর যথেষ্ট আছে। আমি অত শত বুঝি না। সচিকে আমি সুস্থির হতে দিচ্ছি, সচি আমাকে সুখ দিচ্ছে, কিন্তু কিন্তু কোথায় যেন একটা দুর্বোধ্যতা আছে সচির। স্টেটসম্যানের লেখাটা ধর না। কার লেখা? সচি নিজেই লিখেছে, বাঙালি কোনো মেয়েকে পাঞ্জাবি গুজরাটি এদের সঙ্গে বিয়ে দেওয়া চলবে না, অথচ আমাকে বলবে লম্বা গড়নের চেহারায় সাহাবি পোশাকে তোমাকে দারুণ মানায়। সে তো সত্যি কথাই বলেছে। পাশাপাশি দু রকমের দুটো সত্য কথা। এতে তোর তো কিছু যায় আসে না। তবু কেমন অসঙ্গত মনে হয়। কিন্তু হ্যাঁ, আমার এতে কিছু যায় আসে না। আফটার অল আই এম হ্যাপি, অ্যাট লিস্ট আই ক্যান ক্রিয়েট ইট। জানেন, ইংরেজি পত্রিকা দিক ভুলে কদাচিৎ পড়ি। সেদিন স্টেটসম্যানে পয়েন্টস ফ্রম দ্য লেটার্সে আপনার একটা চমৎকার সই দেখলাম। চিঠিটা যে আমার, একথা আপনাকে কে বলল? প্রকাশ বলেছে। চিঠিটার প্রতি শব্দের ভেতরেই একটা সেনসুয়াসনেসের গন্ধ পাচ্ছিলাম। বাঙালি মেয়েদের জোর করে সিন্ধি গুজরাটিদের সাথে বিয়ে দেওয়ার অন্যায্যতার বিরুদ্ধে লিখেছি। এর ভেতর সেন্সুয়াস কি করে এলো? আমার বক্তব্যটা কি কিছুই না? বক্তব্য কতখানি যুক্তিসঙ্গত হয়েছে জানি না, তবে চিঠিটা সেনসুয়াস হয়েছে, সেনসুয়াল হয়েছে। আপনার শেষ মন্তব্যটা বেশ উৎকট, অন্যায্য, অথচ প্রকাশ বলছিল আপনি নাকি চিরদিনকার বাঙালি। প্রকাশ বলেছিল? হ্যাঁ, মানে আপনারা তো একসঙ্গেই লেখাপড়া করেছিলেন, পাশও করেছেন একসাথে, রেজাল্টও ভালো করেছেন। বিদেশ যাওয়ার সুযোগ থাকলেও বিদেশ যাননি। আমার চিঠি সম্পর্কে আপনার শেষ মন্তব্যটা আমি আশা করিনি। আমি প্রকাশের মতো না বলেই বিদেশ যাওয়া সম্ভব হয়নি। জীবনের ব্যবসায় জিতবার একটা ফিকির সবসময় ছিল ওর। কাকার টাকায় বিলেত চলে গেল। আমি আবার ফিকিরের সুরঙ্গে কাছিমের মতো ফিরতে পারি না। ব্যবসাও ভালো লাগে না, হোক না সে জীবনের ব্যবসা। আপনার বন্ধু সম্পর্কে আপনার এত নিচু ধারণা? আমার ভাবনায় কিছুই যায় আসে না। আপনার প্রয়োজনে প্রকাশ নিজেকে রূপান্তর করতে পারে বলেই প্রকাশ আজও আপনার নিকটতম বন্ধু। প্রকাশের মতো স্বামী হয় না, বড় চাকরি করে। ও আমাকে অনেক সুখ দিয়েছে, অনেক স্বাধীনতা দিয়েছে। ওর মতো মানুষকে নিয়ে আমার কোনোদিন বেগ পেতে হয়নি। এটাই কি সব পাওয়া? কে বললে নয়? সাহেবী পোশাক পরা ওই লম্বা চড়া মানুষটা আমার কাছে সবচেয়ে বিশ্বাসী। বিশ্বাস? শুধু বিশ্বাস আর নির্ভরতা কি জীবনের সমস্ত সুখ এনে দিতে পারে? পারে না। মন গড়া বিশ্লেষণ দিয়ে সবকিছু বিচার করা যায় না।
আপনার মতো মেয়ে মানুষ জীবন থেকে গন্ধ আস্বাদ করিয়ে নেওয়ার ঢের ক্ষমতা রাখে। জীবনের হাতে আছাড় খেলেও টকটকে রঙিন বলের মতো লাফিয়ে উঠতে পারেন বারবার। তবু পারি। ওটা মূল সুখ নয়। এর বাইরে কোনো দুঃখও নেই। আছে, আছে বলেই আপনার স্নিগ্ধতার মধ্যে একটা বিদগ্ধের ছাপ ফুটে থাকে। দুঃখ আছে বলেই শীতের রাতেও আপনাকে খোলা জানালার কাছে গিয়ে দাঁড়াতে হয়। কে বলেছে আপনাকে? প্রথম যেদিন প্রকাশের সাথে আপনাদের এখানে এসেছিলাম, সেদিন ফিরে যাবার পথে রাস্তার উপর থেকে দেখলাম কার্নিশে ঝুলে থাকা সতেজ আলো আপনার মুখের উপর এসে পড়েছে, কিন্তু তারপরেও কেমন যেন নিষ্প্রভ দেখাচ্ছিল আপনাকে। জানালায় ঠিক এমনি ভাবে আরো দেখেছি। ও আচ্ছা, চলে কাল প্রকাশের অফিসে টেলিফোন করব। ও হ্যাঁ, চাকরির উমেদারির জন্য ঘুরছি। প্রকাশের মানে মিস্টার সিনহার অফিসে একটা কেরানির পদ খালি আছে। কার জন্যে? নিজে ছাড়া আর কার জন্য রাত বিরেতে ঘুরে বেড়াবো বলেন? ছি সোমেন, আপনি একটা কেরানিগিরির জন্য? সোমেন নিজেই বলেছে তোমার আমার কাছে হয়তো প্রয়োজন না থাকতে পারে, কিন্তু সোমেনের কাছে চাকরিটা খুবই প্রয়োজন। কিন্তু সেই চাকরিটাই দিতে পারলাম কই? আমার উপরেও বড় সাহেব আছে, আমার হাতটা বাঁধা সূচি, একেবারে বাঁধা। আচ্ছা, এর আগে কি করছিলেন তিনি? কোন একটা বাংলা কাগজে ছিল। কিন্তু সেই তো বেশ ছিল। ও সমস্ত ঘুরির কাগজের কথা আমাকে বলো না, নোংরা গেও। সোমন বাবু নিশ্চয় কোনো ভালো কাগজে কাজ করতেন। হঠাৎ তোমার এ ধারণা হলো কেন? শুনেছি সোমন বাবু নাকি লেখেন ঠেকেন। হাসছো কেন? এতে হাসির কি হলো? হ্যাঁ, সোমেন তো আবার কবিতাও লেখে, কবিও বটে। আচ্ছা, এতে তো হাসির কি হলো শুনি? জানো, সোমেন আর আমি তখন কলেজে পড়তাম। সোমেনের মধ্যে একটা গ্রামীণ বিনয় ছিল। কলেজের কাছাকাছি একটা মাঠ ছিল, মাঠের কোনায় একটা ভাঙা মঠ। ওই মঠের পুরনো সিঁড়িতে বসে আমরা বন্ধু বান্ধবরা মিলে গাল গপ্প করতাম। মাঠের ঠিক দক্ষিণ কোনায় ছিল একটা শিমুল গাছ, আমরা কেউ লক্ষ্যই করিনি। হঠাৎ একদিন গিয়ে দেখি কি ওই শিমুল গাছে অজস্র রক্ত শিমুল ফুটেছে। আমরা তো আনন্দে সব দৌড়ে গেলাম শিমুল গাছটার কাছে, সবাই ফুল ছেঁড়াছিড়িতে ব্যস্ত। হঠাৎ দূরে তাকিয়ে দেখি সোমেন বসে আছে। আমি চিৎকার করে সোমেনকে ডাকলাম, সোমেন সোমেন। না, সোমেন এলো না। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে সোমেন, ওদিকে অরক্ত শিমুল ফুটেছে, তুই এখানে বসে আছিস? সোমেন উত্তরে কি বললো জানো? বলল, রোজই তো বসি। আমরা তো সবাই অবাক। এতে অবাক হওয়ার কি আছে? শিমুল ফুটলে সবারই যে ভালো লাগবে তেমন তো কোনো কথা নেই। আরে সবার কথা হলে তো অন্য ব্যাপার ছিল। এই যে সোমেন, গায়ের কথা সর্বদা যার মুখে লেগে থাকতো। বকমোহনা নদীর নাম যে কতবার নিত তার কোনো ঠিক নেই। ভাটশ্যাওলা, শিউলি, ময়নাকাটা, ধুন্দল, আরও কি সমস্ত গাছের নাম বলতো। ধূসর সন্ধ্যার কথা বলতো, বলতো সন্ধ্যাবেলা লাল ফল করুণ চোখের চাইতে বেদনাত্ম। আর আর সেই সোমেন বলছে কিনা রোজই বসি। আমাদের বিস্ময়ের উত্তরে বলল, কলকাতায় শিমুল ফোঁটা মানায় না, সিঁদুর আর টিপ মেয়েদের কপাল আর সিথির জন্য। সেই কথা শুনে আমরা সবাই প্রচন্ড হেসেছিলাম। জানো সচি, এখন আমার সোমেনকে বলতে ইচ্ছে করে, কলকাতার জীবনে কবিতার ফানুস উড়ানো সেদিনের শিমুল ফোটার মতোই রে। আর এই সত্যটুকু এড়িয়ে গেল বলে সোমেনকে এখন একটা কেরানির চাকরি খুঁজতে হচ্ছে। সোমেনের জীবনটা বড্ড ট্র্যাজিক সচি। এদিনের চিঠিটা দ্বিতীয়বারের শেষ করবার সময় সোমেনের কথাটা ইচ্ছে করেই লিখিনি। প্রায় ৮-১০ বছর পর কনকনে বাতাস আর বৃষ্টির ভেতর
সোমেন এসেছিল ওর সঙ্গে, এরপর আরও কয়েকদিন এসেছে। একদিন এসে আমার চিঠিটা সম্পর্কে কাটা কাটা মন্তব্য করল। আমি কথা বলেছি প্রকাশের স্ত্রী হিসেবে, আর সোমেন প্রায় প্রকাশের বন্ধু হিসেবে। আমার ধারণা সোমেন আবার আসবে এবং নিরাপদ দূরত্বটা ভেঙে দিয়েই আসবে। আমার বড্ড তামাশা বোধ হয় সচি, তুমি আজও বেঁচে আছো। তোমার নিজের দুর্দশার কথা ভেবে দেখা উচিত। উচিত অনুচিতের কথা তুমি এতদিন পর আমাকে ভেবে দেখতে বলছো, এই 8-10 বছর পর? তোমার জন্য আমার করুণা হয়। আমারও তাই। এরকম ভাবার তোমার কোনো কারণ নেই। সচি, সব গান পুরনো, সব কথা পুরনো, সব মানুষ পুরনো। আমার নতুন কিছু চাই, কিন্তু পুরনো ধূসর অন্তর্বৃত্তিকে ছাড়িয়ে কেউ উঠে আসতে পারে না, এমনকি তুমিও এর ব্যতিক্রম নও। তুমি বেঁচে আছো, কি অদ্ভুত। আমরা যখন বেঁচে আছি 10 বছর পর, আমার আর প্রকাশের জীবনের আধা আধি ফুর্তি যখন শেষ হয়ে গেল, আমরা যখন খেদহীনভাবে মরতেও পারি, তখন তুমি তোমার মাত্র 60 টাকার জীবনটাকে পোষ মানাবার মতো একটা সরলতাকে আয়ত্ত করছো। এই বয়সে এই জীবনের কত অবসাদ কম হলে একটা মানুষ পারে, কি অদ্ভুত। প্রকাশের 10টা 5টা আপিস, সারাদিন গাধার মতো খাটছে, যা টাকা পাচ্ছে ইন্স্যুরেন্স আর ব্যাংকে চলে যাচ্ছে। ঘরে এলে তোমার প্রয়োজনে নিজেকে রূপান্তরিত করছে, এর বাইরে ওর আর কোনো প্রয়োজন নেই। এই তো জীবন। যত বোর তুমি ভাবছো ততটা সে নয়। সে আমার জীবনে সবচেয়ে পপুলার, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে বেশি সুস্থিরতা সেই আমাকে দিয়েছে। জীবনের আস্বাদন আমি সবচেয়ে বেশি তার কাছ থেকে পেয়েছি। তবুও তোমার জীবন রয়েছে, তোমার স্বামীর জীবনও তাই। তোমার নিজের জীবন বিপন্ন, নিরর্থক আর স্যাঁতসেঁতে বলে তুমি আমাদেরও এমন ভাবছো। নিরর্থক হলে 60 টাকার কাজের আর্জি করার মতো হৃদয় বুকে থাকতো না। সুইসাইড লিস্টে 10 বছর আগে নাম লেখা হয়ে যেত, অথচ 10 বছর ধরে চাকরি হাত থেকে খসে যাচ্ছে। সচি, আমার ঘর নেই, বৈষয়িক সচ্ছলতা নেই, কিন্তু এর অতিরিক্ত কিছু একটা আছে বলেই এত জোর পাচ্ছি, বেঁচে আছি। এ বাঁচার কোনো অর্থ হয় না। প্রতি মুহূর্তে তুমি তোমার সময়গুলোকে হত্যা করছো। প্রকাশের কাছে যাওয়ার মতো যোগ্যতা তোমার নেই। প্রকাশ পুরোপুরি সুখী, আমিও, তার পৌর সপরাজেও। তার ব্যাংকের হিসেব চমৎকার, মাইনের ব্যবস্থা আশাপ্রদ। সে সুচতুর, অক্লান্ত, কোনো কিছুতে সে ঘাবড়ায় না, সময়কে সে জয় করে চলেছে। তুমি হয়তো তোমার নিজের কথাই ভাবতে পারছো এই মুহূর্তে, সিচুয়েশন ক্রিয়েট করে ইচ্ছে মতো নিজের খুশি মতো নিজের অবস্থাকে জাহির করতে পারছো, কিন্তু কতক্ষণ? একটু পরে হয়তো গলির চায়ের দোকানে গিয়ে নিজের নিষ্ফলতায় চৌচির হয়ে যাবে। তুমি আসলে ভয়ঙ্করভাবে রেচেড। এখন মনে হচ্ছে তুমি সে আগের সচি, সেই জঙ্গলের আবছায়, নক্ষত্রের নিচের সেই জলের গন্ধে, বকমোহনা নদীর পাড়ে তোমার সাথে একদিন পরিচয় ছিল। একদিন বকমোহনা নদীর পাড়ের জঙ্গলে তোমাকে ছেড়ে দিয়ে বলেছিলাম, একা একা বাড়ি ফিরতে পারবে তো? সেখান থেকে তোমাদের বাড়ি আক্রোশ দূরে ছিল। তুমি ঘাড় নেড়ে বলেছিলে, খুব পারবো, কতবার গিয়েছি, কিন্তু একবারও যেতে পারোনি। নদী পাড়ের জঙ্গলে হারিয়ে যেতে। সেই নদী, জলের গন্ধ, রাত, অন্ধকার, ভেজে বালির চর, তোমার ঠান্ডা শরীর কতদিন আমার হৃদয়কে শাসন করেছে। অথচ সেসব ঘটনার পুনরাভিনয় তো দূরের কথা, পুনরুক্তিও অনিচ্ছ। কেন? সে পাড়াগাঁয়ের জীবন তুমি আর কোনোদিন ফিরে পাবে না সচি।
অন্তত তেমন করে কিছুই না, না কিছুতেই না। আমিও তো পারাগার পথে তাই আর ফিরে যাই না। ভাবতে চাই না পারাগা কেমন, সেই তেলকুচো ফণি মনসা বন ধুন্দুল কোন অন্ধকারে কোন নীরব জ্যোৎস্নায় কত দূরে চলে গিয়েছে। আমরা আজ আর সেখানে নেই। কি হবে সেসব দিয়ে?